আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং ষষ্ঠ অধ্যায় মানে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন বইয়ের ৬৭ পৃষ্ঠায় একটি কাজ দেওয়া ছিল, সেই অঙ্কের সমাধান দেখানো হবে। ৫ বছর মেয়াদে একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৩ কোটি টাকা। প্রাক্কলিত বিক্রয় মানে অনুমানকৃত বিক্রয় যথাক্রমে প্রথম বছর ৬০ লক্ষ টাকা, দ্বিতীয় বছর ২ কোটি টাকা, তৃতীয় বছর ১.৮ কোটি টাকা, চতুর্থ বছর ২.৪ কোটি টাকা এবং পঞ্চম বছর ১.৬ কোটি টাকা। স্থির খরচ বার্ষিক ১৫ লক্ষ টাকা। স্থির খরচ হলো যেটাকে স্থির ব্যয় বলে। স্থির ব্যয়টা কিন্তু পরিবর্তন হয় না। যদি উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে, বিক্রয় কার্যক্রম যদি বন্ধ থাকে, কিন্তু স্থির ব্যয়টা কিন্তু চলমান থাকে। আমরা একটা উদাহরণ দেই। আমি এটি দোকান ভাড়া নিয়েছি সেখানে ব্যবসা করার জন্য। ভাড়া নেওয়ার পর যদি আমি ৬ মাসে সেই দোকানে যদি কোনো পণ্যদ্রব্য না উঠিয়েও থাকি, তাহলে কিন্তু এই ৬ মাস কিন্তু আমাকে এই দোকান ভাড়া দিতে হবে। তাহলে এটা একটা স্থির ব্যয়। এরকম অসংখ্য কিন্তু স্থির ব্যয় এটি প্রতিষ্ঠানে সংগঠিত হয়ে থাকে। এই স্থির ব্যয় বার্ষিক ১৫ লক্ষ টাকা, পরিবর্তনশীল খরচ বিক্রয়ের ৩৫% এবং কর হার ৩০%। এখানে গড় মুনাফার হারটি বের করতে বলেছে। তাহলে আজকে আমি এখান থেকে শুধুমাত্র নিট মুনাফা যেটা, আমি নিট মুনাফাটা বের করে দেখাবো। তাহলে এই অঙ্কটির সমাধানের পূর্বে যেহেতু এখানে অঙ্কটির অ্যামাউন্টটি অনেক বেশি দেয়া আছে, বিক্রয় কোটি টাকা দেয়া আছে, তাহলে আমরা এত বড় অ্যামাউন্ট এই অঙ্কের মধ্যে কিন্তু দেখাতে পারবো না। যদি বড় অ্যামাউন্ট থাকে তাহলে আমাদেরকে সংক্ষেপে করতে হবে। দেখতে পাচ্ছ যে পরিমাণ লক্ষ টাকা, এই কোটি টাকাটাকেই আমরা লক্ষ টাকায় রূপান্তর করব। এখন সেক্ষেত্রে নিয়ম হলো, যদি লক্ষ থাকে তাহলে একটি সংখ্যা, মনে করে ১ লক্ষ দেয়া আছে তাহলে শুধু ১ বসবে। তাহলে ১ মানেই কিন্তু ১ লক্ষ। যদি ৫ লক্ষ হয় তাহলে শুধু ৫ বসবে, তার মানে ৫ লক্ষ। নিযুতের ক্ষেত্রে দুইটি সংখ্যা বসবে, যেমন ১০ লক্ষ টাকা যদি হয় তাহলে ১০ মানে ১০ লক্ষ, যদি ৫০ লক্ষ হয় তাহলে ৫ শূন্য দেয়া থাকবে। ৪০ লক্ষ টাকা হলে ৪ শূন্য দেয়া থাকবে, মানে ৪০। আর কোটির ক্ষেত্রে আমরা তিনটা সংখ্যা ব্যবহার করব। ১ কোটির ক্ষেত্রে আমরা এখানে ১০০, ২ কোটি যদি হয় তাহলে এখানে ২০০। এইভাবে সর্বপ্রথম আমাদেরকে বিক্রয় দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, বিক্রয় প্রথম বছর ছিল ৬০ লক্ষ। তাহলে নিযুতের ক্ষেত্রে দুইটা সংখ্যা, তার মানে এখানে শুধু ৬০ বসবে, মানে ৬০, যেটা ৬০ মানে কিন্তু ৬০ লক্ষ টাকা। দ্বিতীয় বছর ২ কোটি, তাহলে কোটির ক্ষেত্রে সংখ্যা কিন্তু বসবে তিনটা, ২০০ মানে কিন্তু ২ কোটি। তৃতীয় বছর ১.৮ কোটি, কোটির ক্ষেত্রে সংখ্যা বসবে তিনটা, তার মানে ১৮০, মানে ১,৮০,০০,০০০ টাকা। চতুর্থ বছর ২.৪ কোটি, তার মানে ২৪০। এবং পঞ্চম বছর ১.৬ কোটি, তার মানে ১৬০। আমাদের বিক্রয় পরিমাণটা কিন্তু দেখানো হয়েছে। এরপরে স্থির খরচ বার্ষিক ১৫ লক্ষ টাকা, তার মানে প্রতি বছরই কিন্তু এই টাকাটা একই থাকবে বা একই রকম থাকবে, কোনো পরিবর্তন নেই।
তাহলে 15 লক্ষ, তার মানে নিযুত, এখানে কিন্তু সংখ্যা বসবে দুইটা, তার মানে এখানে 15 আমরা উপস্থাপন করেছি, এর মানে হলো 15 লক্ষ। এরপরে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল বা চলতি খরচ থাকতে পারে, একই কথা। চলতি খরচ বিক্রয় কিন্তু 35%। চলতি খরচ বিক্রয়ের 35%, তার মানে প্রথম বছর বিক্রয় 60 গুণ এখানে 35%, এখানে 21, এটাকে বিয়োগ দিতে হবে। দ্বিতীয় বছর 200 গুণ 35%, 70, 180 গুণ 35%, 63, 240-এর পরে 35% করলে আসে 84, তার মানে 84 লক্ষ টাকা। একশো 60-এর পরে 35% করলে এখানে 56, তার মানে 56 লক্ষ টাকা। সর্বশেষ আমাকে এখানে অবচয় বের করতে হবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রশ্নের মধ্যে কিন্তু কোথাও কিন্তু অবচয় কিন্তু বলা নেই। যদি কখনো অবচয় বের করতে না বলে, তাহলে তোমাদের সেক্ষেত্রে ইচ্ছা, তোমরা অবচয়টি বাদ দিতেও পারো, বাদ নাও দিতে পারো। যদি অবচয়টি বাদ না দিয়ে থাকো, তাহলে আমাকে নোট দিতে হবে যে প্রশ্নে অবচয়ের হার উল্লেখ না থাকায় এটা বাদ দেয়া হলো না। আর যদি অবচয় আমরা বাদ দিয়ে থেকে, তাও আমরা একটা নোট দিয়ে দেব যে অবচয়টি এখানে দেখানো হলো। তবে আমার মতে অবচয়টি বাদ দেওয়াই উচিত, কারণ অবচয় কিন্তু একটি ব্যয়। অবচয়ের টাকা যদি বাদ রেখে আমরা যদি নিট মুনাফাটা বের করি, তাহলে সেটা কিন্তু সঠিক নিট মুনাফা কিন্তু হবে না। কারণ এই প্রতিষ্ঠানের কাজে বা প্রকল্পের কাজে অবশ্যই যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়েছে এই 5 বছর সময়ের জন্য, এই 5 বছর সময়ের জন্য অবচয়টা অবশ্যই বের করে আমাদের বাদ দেওয়া উচিত। এর জন্য এইখানে অবচয় টাকা উল্লেখ না থাকার কারণে আমি কিন্তু অবচয় টাকাটা বের করে এখান থেকে বাদ দিব। এই প্রকল্পের বিনিয়োগ ছিল 3 কোটি, তার মানে কোটির ক্ষেত্রে আমরা 3টা সংখ্যা ধরবো। এখানে 300 মাইনাস 0, এই শূন্যতার কারণ হলো ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ একটি প্রকল্পের যখন মেয়াদকাল শেষ হয়ে যায়, তখন প্রকল্পের যে সম্পত্তিগুলো থাকে সেটা বিক্রি করে দেওয়া হয়। তো বিক্রি করে যে টাকাটি পাওয়া যায় সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। যদি প্রশ্নে দেওয়া থাকতো, তাহলে ভগ্নাবশেষ মূল্যটা আমাকে এখান থেকে বাদ দিতে হবে। এই প্রশ্নে কোনো ভগ্নাবশেষ মূল্য দেয়া নেই, যার ফলে 300 থেকে এখানে -0। এখন এই 300-কে যদি আমরা 5 দ্বারা ভাগ দেই, যেহেতু প্রকল্পের মেয়াদকাল 5 বছর, তাহলে এখানে কত আসলো? 60। এই 60 হলো আমাদের প্রতি বছর অবচয়ের পরিমাণ। তাহলে আমরা এই 5 বছরে কিন্তু এই একই টাকায় কিন্তু অবচয় হিসেবে আমাদেরকে দেখাতে হবে। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের বললাম যে অবচয় এখানে উল্লেখ না থাকা সত্ত্বেও আমি কিন্তু অবচয়টা এখানে দেখিয়েছি। তবে এই স্থির খরচ, চলতি খরচ, অবচয়, তো প্রতিটা অঙ্কে কিন্তু এই 3টা খরচ একত্রে থাকবে না। অনেক সময় কোনো কোনো অঙ্কে স্থির খরচ নাও থাকতে পারে, কোনো কোনো অঙ্কে চলতি খরচ নাও থাকতে পারে, তখন আমরা সেটা দেখাবো না। কিন্তু অবচয়ের ব্যাপারটা কিন্তু এখানে ভিন্ন। এখন আমরা এই বিক্রয় থেকে এই খরচগুলো বাদ দিব। 60
মাইনাস 15 মাইনাস 21 মাইনাস এখানে 60। প্রথম বছর কিন্তু ক্ষতি এসেছে, সেই ক্ষতি হলো মাইনাস 36। মাইনাস 36 অর্থ হলো এখানে 36 লক্ষ টাকা তার প্রথম বছর ক্ষতির তিনি সম্মুখীন হয়েছেন। এবার দ্বিতীয় বছর 200 মাইনাস 15 মাইনাস 70 মাইনাস এখানে 60, 55। দ্বিতীয় বছর তিনি কিন্তু ক্ষতির সম্মুখীন হন নাই, এই 55 টাকা তার এখানে মুনাফা তিনি অর্জন করেছেন। 180 মাইনাস 15 মাইনাস 63 মাইনাস 60, 42। তৃতীয় বছরও তার কোনো ক্ষতি হয় নাই। এবার চতুর্থ বছর 240 মাইনাস 15 মাইনাস 84 মাইনাস এখানে 60, 81। তিনি চতুর্থ বছরে কিন্তু ক্ষতির সম্মুখীন হননি। এইবার পঞ্চম বছরে 160 মাইনাস 15 মাইনাস 56 মাইনাস হলো 60, তার মানে তিনি পঞ্চম বছরও ক্ষতির সম্মুখীন হন নাই। এইটাই হলো আমরা এখানে দুইটা কথা লিখতে পারি, কর যোগ্য লিখতে পারি বা কর পূর্ববর্তী কথাটা কিন্তু এখানে লিখতে পারি, ক্ষতি বা মুনাফা। এখন আমাদের কর বের করতে হবে। আমরা এই এই তিনটা খরচ বাদ দেওয়ার পরে তারপরে সর্বশেষ আমাকে করটা বিয়োগ দিয়ে দেখাতে হবে। আমাদের প্রশ্নে কর হার ছিল কিন্তু 30%। শিক্ষার্থীরা, এই নিয়মটি আমাদের ফিনান্সের বইতে প্রায় সময় এটা পরিবর্তন হয়। কখনো আমাদের বইতে এমন ছিল, যদি আমরা কর আমাদের ক্ষতি হয় তাহলে সেই বছর কর বের করা যাবে না, এরকম কিন্তু নিয়ম বইতে ছিল। আবার কখনো কখনো বইটা সংশোধিত হয় বা পরিমার্জন হয়। তো সর্বশেষ 2026 সালে যে বইটি সংশোধন করা হলো, সেখানে ক্ষতি হলেও কিন্তু আমাকে কর বের করতে হবে। এটা গত বছরও ছিল, ক্ষতি হোক বা আমার প্রফিট হোক বা মুনাফা হোক, আমাকে কর বের করতে হবে। এখন সাধারণ গণিতের ব্যাপারটা যেরকম, যে এখানে -5, এখানে -5, এখানে আমাকে যোগ করলে এখানে -10 আসে, এইখানে কিন্তু ব্যাপারটি ওরকম করা যাবে না যে এইটাও মাইনাস আছে এইটাও মাইনাস আছে, আমাকে দুটো যোগ করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না। এই মাইনাসটা হলো কর পূর্ববর্তী ক্ষতি। এখন ক্ষতি হলো, আমাকে কর বের করতে হবে। এই ক্ষতি হওয়ার কারণে এখানে মাইনাসটা দেয়া হলো। আর আমাকে যেহেতু কর বের করতে হবে, কর বের করার পর এইখান থেকে ওই করের টাকাটা বাদ দিতে হবে, যার ফলে এখানে আবার ব্র্যাকেট দিয়ে এটাকে আটকে দেওয়া হয়েছে। তার মানে দুইটা কিন্তু আমি যোগ করতে পারবো না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। 55 গুণ 30% করলে এখানে আসে 16.5। 42 গুণ 30% 12.6। 81 গুণ 30% 24.3। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কর হার বের করা হয়েছে। এবার 36 মাইনাস 10.8, এই দুইটাকে কিন্তু আমি যোগ করতে পারবো না। আমি কিন্তু একটু আগে বললাম এটা ক্ষতি হয়েছে, ক্ষতি হওয়া সত্ত্বেও আমাকে কর বের করতে হবে, এবং এই ক্ষতি থেকে আমাকে করটা বিয়োগ দিয়ে ক্ষতির পরিমাণটা এখানে কমাতে হবে। তার মানে বিয়োগ দেওয়ার পরে 25.2।
দেখতে পাচ্ছ আমাকে কিন্তু 25.2 দেওয়ার পরও এখানে ব্র্যাকেট দিয়ে টাকাটি কিন্তু আটকে দিতে হয়েছে। এটা হলো নেট ক্ষতি। এরপরে 55 বিয়োগ 16.5, এখানে 38.5, 42 মাইনাস 12.6, এটা 29.4, বিয়োগ দেওয়ার পর এটা 56.7, $20.3। এটা হলো এই হলো আমাদের কর পরবর্তী নেট মুনাফা এবং ক্ষতির পরিমাণ। এটার সাথে কিন্তু আরো কিন্তু অনেক কাজ রয়েছে। এরপরে আমাদের গড় মুনাফার হার বের করতে হবে, তার পরবর্তী পর্যায়ে পেব্যাকের কাজটি আমাদের করতে হবে। তো ধাপে ধাপে আমরা ইনশাল্লাহ সমাধান দেব। আগামী ভিডিওতে এই অঙ্ক থেকেই আমরা গড় মুনাফার হার বের করব এবং তার পরবর্তী ভিডিওতে আমরা পেব্যাক এখান থেকে বের করে দেখাবো। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো।